ভয়াল করোনা জীবনে অনেক কিছু ঘটিয়ে চলেছে। গত বছর নিকটজনকে হারিয়ে ছন্দপতন হয়ে গিয়েছে জীবনে। ভ্রমণ পিপাসু বাঙালি হয়ে এই করোনা আবহের মধ্যেই সত্যি সেই গুমড়ে ওঠা মেঘকে সরিয়ে আমরা বেরিয়ে পড়লাম এক সাদা মেঘের শহরে। হ্যাঁ, বেরিয়ে পড়লাম 20শে এপ্রিল, মাত্র 4 দিন 3 রাত্রির একটা হঠাৎ প্ল্যান, স্বল্প সময়ের। প্ল্যানটা ঠিক রওনা হওয়ার 5 দিন আগে করে বসলো আমার বর। হঠাৎ আমাকে এসে বলল, পাহাড়ের প্রাণবন্ত সবুজ ঘেরা জঙ্গল, নদী, ঝর্ণা, তুষারপাত, বরফ, এ সব কিছুর অনুভূতি একসাথে পেতে আর ওই বরফে ঢাকা রূপবতী কাঞ্চনজঙ্ঘার হাতছানি তাই বারবার সিকিমেই ডাক দেয়। আমি বিয়ের পর থেকে, এই 5 বছর বিয়ে হয়েছে, 3 বার চলে এলাম সিকিমেই। কি জানি, সিকিমের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে যেন আলাদা আকর্ষণ। রওনা দেওয়ার আগের দিন RT-PCR টেস্ট করে রিপোর্ট হাতে না পেয়েই বাড়ি থেকে শিয়ালদহ চলে গেলাম। ওখান থেকে রাত 10:30টায় দার্জিলিং মেল। তারপর পরের দিন 8:30টায় পৌঁছানো। কোভিডের কড়াকড়িতে প্রথমেই ট্রেনের মধ্যে ঢুকেই আমরা স্যানিটাইজেশন ভালোভাবে করে নিলাম। ছোট বাচ্চাও আছে সাথে, ব্যাগ বচকা যা আছে সব কিছু ভালোভাবে স্প্রে স্যানিটাইজ করে নিলাম। এসি 3 টায়ারে বালিশ, লেপ কম্বল কিছুই এ ভাগ্যে জুটল না। নিজের ব্যাগ থেকে কাছে থাকা শীতবস্ত্রগুলোকে দিয়ে কাজ চালিয়ে নিলাম। উফ, সত্যি ওই দুরন্ত 2.5 বছরের ছেলেকে কোনো রকমে রাতটা ম্যানেজ করে সকাল 8:30টায় নামলাম NGP-তে। $350 টাকা করে শেয়ার গাড়ির মিডিল 3টে সিট বুক করে চললাম 4 ঘন্টার গ্যাংটকের পথ। অবশেষে দুপুর 2টো নাগাদ হোটেলে পৌঁছলাম। হোটেলটি ছিল গ্যাংটকের MG মার্গের ঠিক উল্টো দিকে, পেলিং ট্যাক্সি স্ট্যান্ডের পাহাড়ের ঢালে হোটেল টেনেন্সি। 1200 টাকায় প্রতিদিন। সত্যি এই বাজারে এটা আমরা মোটামুটি রিজনেবলের মধ্যেই পেয়েছি। আর ব্যালকনিতে এসে অপূর্ব মনোরম পরিবেশ, লাল নীল সবুজ বাড়ি দেশলাই বাক্সের মতো সাজানো পুরো সিঁড়ির ধাপে ধাপে, মানে অসম্ভব মনোরম প্রাকৃতিক দৃশ্য। হোটেলটায় এসেই প্রথমে স্যানিটাইজেশন করে নিয়েছিলাম ভালো করে। তারপর বাইরে এসে প্রাকৃতিক দৃশ্য যা দেখলাম, পুরোটাই কুয়াশায় ঢাকা, আর ওই ধাপে ধাপে বাড়িগুলো, ওফ, কোথায় যেন চলে এলাম। স্বর্গের কাছেই একটা বাড়িতে আছি মনে হচ্ছে। দেখো, ব্যালকনি থেকে কুয়াশায় ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর এই পাহাড়ের ঢালে ঢালে সাজানো দেশলাই বাক্সের মতো বাড়িগুলো অপূর্ব দেখতে লাগছে। এবার আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে মোটামুটি দুপুর তো গড়িয়েই গেছে, যথেষ্ট বেলা, 2:30টা তো বেজেই গেছে। আমরা দুপুরের খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, তাদের যেটা ছিল সেটাই আপাতত দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এবার সন্ধেবেলায় একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ছি MG মার্গে। ঠিক উল্টো দিকে পাহাড়ি আবার প্রায় 50-এর বেশি সিঁড়ি ওই পাথুরে সিঁড়ি ভেঙে আমরা MG মার্গে চলে এলাম। MG মার্গ এটা গ্যাংটক শহরের মূল প্রাণকেন্দ্র, যার ঝকঝকে কালো গ্রানাইট পাথরের মতো সাজানো রাস্তা, আর পাশে হোটেল, রেস্তো, বার, রকমারি বাহারি দোকান, ফোয়ারা, গোল গম্বুজ আলো, বিভিন্ন বাহারি স্ট্যাচু, আর মার্গের সূচনাতে জাতির জনক গান্ধীজির মূর্তি। এখানে এসে ছেলে যেন কোথায় একটা বুঝতেই পারলো না কোন জায়গায় চলে এসেছে। ওর এক্সাইটমেন্টটা চূড়ান্ত দেখলাম। আর সেই গ্যাংটকের এই MG মার্গের বিশেষত্ব হচ্ছে সবসময় লোকজনের ভিড়, এইখানে বসে সময় কাটানো। কিন্তু এবারে কোভিডে অনেকটা হালকা। আমরা যাবার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে গেল। আসলে কোভিডের সতর্কতা বিধি এতটাই এখানে প্রকট এবং সবসময় মুখে মাস্ক, স্যানিটাইজেশন, অ্যানাউন্সমেন্ট, মাইকিং সব জায়গাতে ভীষণভাবে কড়াকড়ি। আর মানুষজনও আস্তে আস্তে কমতে লাগলো। আমরাও হোটেলে ফিরে চলে এলাম।
ছেলের এই আনন্দটুকুই দেখে অবাক হয়ে গেলাম। সত্যি যে এমজি মার্গে এর আগে এসেছি, জনবহুল শহর, রাস্তাঘাট জাঁক জমক, মানুষের মানে জমজমাট একটা সব কিছু, একটা রেস্তোরাঁ, বার, হই হুল্লোড়, মানে এখানে নৈশজীবন একটা অন্য মাত্রার। কিন্তু সেটা আজ একদম থমথমে, মানে সেটা দেখারই মতো, চমকে যাওয়ার মতো। কোভিড কত মানুষের জীবিকা কেড়ে নিয়েছে। এখানের শহরের মানুষও কিন্তু অনেক সজাগ, অনেক সচেতন। আমাদের এখানকার মানুষজন কিন্তু সেখান থেকে অনেক পিছিয়ে আছে। তারপর যাই হোক, পরের দিনের প্ল্যানটা আমরা ঠিক করে নিয়ে চললাম। কিন্তু পথিমধ্যেই আমাদের যা বৃষ্টি পেয়েছি, আমরা আসলে হোটেল থেকে বেরোবার পথেই বৃষ্টিটা পেয়েছি। হোটেলে আমরা 10টার দিকে আমাদের গাড়ি আসার কথা। আমরা সামনাসামনি সাইট সিইং করবো বলে 10 পয়েন্টস আমাদেরকে ঠিক করে দিয়েছিল হোটেল মালিক। তো আপাতত অনেক কিছুই, অনেক মোনাস্ট্রি বন্ধ হয়ে গেছে কোভিডে, অনেক কিছু খোলা নেই। তার মধ্যেই আমরা যেগুলো দেখতে পেয়েছি সেগুলোই আমাদের যথেষ্ট আনন্দদায়ক লেগেছে। অনেক কিছু তো কোভিডে কড়াকড়ি মেনেই চলেছে সিকিম গভর্নমেন্ট। তো যাই হোক, আমরা এই পথিমধ্যে যেটুকু বৃষ্টি পেয়েছি সেটা অপূর্ব আমাদের শোভাবর্ধন করেছে আরও পাহাড়ি পরিবেশে। কারণ পাহাড়ে এরকম বৃষ্টি আগে কখনো দেখিনি। রডোডেনড্রন, পাইন, অ্যালপাইন, মানে রীতিমতো তার উপর দিয়ে ঝরে পড়া বৃষ্টি, এবং সেই গাড়ির কাছে এসে ফোঁটা ফোঁটা করে বৃষ্টির ওই ফোঁটা, মানে অপূর্ব আবছায়া জলছবি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এরপর হনুমান টকে। অসম্ভব ভালো নেচারটাকে ফিল করতে করতে যাচ্ছি। মানে পাহাড়ি পরিবেশে এরকম বৃষ্টি, আর একদম টপের ওপর উঠে, আর চারিদিকে এই পাইন, রডোডেনড্রনের গাছ, অসাধারণ লাগছে। আসলে আমাদের গাড়ি, মানে আমরা বেরোবো কিনা ভাবছিলাম, হোটেলে গাড়ির সাথে কথা বলা হয়েছিল। এবার টাইম প্রথমে হলো 10টা থেকে বেরিয়ে, তারপর 10:30 তখন দেখছি বৃষ্টি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, রেডি হয়েছিলাম, ছেলেও রেডি হয়েছিল। তো আজকে 10 পয়েন্টস আমরা এটা করে নিচ্ছি, লোকাল সাইট সিইং। আর এই বৃষ্টির মধ্যে যাওয়াও যাবে না। তো ছেলে বেশ এনজয় করছে, ওর শরীরটা ভালো থাকলেই হলো, এখন ওটাই শুধু প্রে করছি। অনেকেই ছোট বাচ্চাকে নিয়ে এসেছে, বাট কোভিডে কিন্তু ভিড় একেবারেই নেই, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যে সবাই ঘর থেকে বেরোতে চাইছে না, সেই সুযোগে আমরা ঘর থেকে বাইরে এলাম। সবাই বলছে যে কেন গেছি সেই সময়, বাবারে তোদের সাহস এত, এইসব বলছে। কিন্তু একটু ডেসপারেট হলাম। অনেক বছর তো আসলে বেরোনো হয়নি কোথাও, খোলা নিঃশ্বাসটা যেন পাচ্ছিলাম না। না স্লিপ খাবো না, সব দেখতে দেখতেই করছি। হনুমানটাকে আগেও এসেছি, এখন ছেলে বরের সাথে। এরপর নেক্সট ভিজিটিং স্পট চলে এলাম গণেশ টক। হনুমান টক থেকে ফিরে চলে এলাম গণেশ টকে। অসাধারণ গণেশ টক থেকে, বিউটি। এই হচ্ছে বর্ষায় প্রকৃতির রূপ, পাহাড়ের অপরূপ রূপ, সৌন্দর্য।
এরপর চলে এলাম প্ল্যান্ট কনজারভেটরিতে। এখানে বিভিন্ন রকম স্পিসিসের তো গাছ আছে, অনেক ভ্যারাইটি, অনেক ফুল ফুটে আছে। তবে আমরা মানে ঠিক এই সিজনটা ফুলের জন্য পারফেক্ট ছিল না। উইন্টারের সময় ভালোই এখানে ফুল পায়, মনসুনটাও কামিং মনসুনটাতেও এখানে ফুল ভালোই ফুটতো। আমরা তার আগেই চলে গেছি, তাই অল্প স্বল্প ফ্লাওয়ার এখানে ফুটে আছে। ছেলে তো ভালোই এনজয় করছে। এখানে ও বিভিন্ন ধরনের ডগই দেখতে পেয়েছে, ওর বিভিন্ন মানে সাইজের দেখতে পেয়েছে, এবং এখানে সেই পাপিগুলো মানে অসম্ভব ফোলা ফ্লাপি, ও দেখে ভীষণ এক্সাইটেড। আমি তো ক্যামেরায় ফ্রেমবন্দি করছি, যেগুলো পাচ্ছি বিভিন্ন ল্যান্ডস্কেপ থেকে শুরু করে গাছের ফুলের ভ্যারাইটি থেকে শুরু করে যা চোখে পাচ্ছে আমি সবই আমার ফ্রেমবন্দি করে রাখছি। আমরা এখন প্ল্যান্ট কনজারভেটরিতে আছি। মানে এখানে বিভিন্ন রকম গাছের কালেকশন, প্রচুর ভ্যারাইটি, এত স্পিসিস ঘুরে শেষ করা যাবে না। কিন্তু বৃষ্টিটা পড়ছে দেখতেই পাচ্ছ, মানে হালকা হালকা করে গায়ের মধ্যে পড়ছে, কখনো থামছে কখনো। তো আর বেশি আমরা ঘুরছি না। ছেলেটা ছাতাটা ছিল, আমি গাড়িতে এই ক্যামেরা ক্যারি করার জন্য ডিএসএলআরটা আবার আমাকে নিতে হলো, তো সেটার জন্যই আমি আসলে ছাতাটা রেখে দিয়ে চলে এলাম। তো প্রচুর গাছ। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। অনেক তো ঘোরাঘুরি হয়েছে, অবশেষে পেটে তো খিদে নিয়ে আর ঘোরা সম্ভব নয়, ছেলেকেও খাওয়াতে হবে, তাই চলে এলাম একটা ক্যাফেটেরিয়ায়। ওখানে তো মোমো, সেরকমভাবে মোমো ছাড়া অন্য কিছু পেলাম না। তো সিকিমের মোমো খাওয়া অবশ্যই এটা এসে মিস করা যায় না, তাই সেটাই আমরা অর্ডার করে দিলাম। সেগুলো কি করছে? এরপর পরবর্তী ডেস্টিনেশন চলে এলাম তাসি ভিউ পয়েন্ট। অনেকটা পাহাড়ি খাড়ায় সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হবে, সত্যি দম আটকে যাওয়ার মতো। আর তার সঙ্গে এটা অনেকটা উঁচুতে হয়, বিভৎস ঝোড়ো হাওয়া, মানে চিল্ড ঝোড়ো হাওয়া, মনে হচ্ছে গায়ে শিল পড়ছে না হিম পড়ছে, একটা ভয়ঙ্কর শীতের হিমেল হাওয়া, বিভৎস, পুরো অন্যরকম চিল্ড। পরিবেশটা এতটা শীতল এবং ধোঁয়াময় হয়ে যাওয়ার কারণ হলো আমরা আসার দুদিন আগেই এখানে বিভৎস পরিমাণ শিলাবৃষ্টি হয়ে গেছিল। মানে সবাই ভেবেছিল বোধহয় এটা স্নোফল হচ্ছে। তাসি ভিউ পয়েন্টে বেশ কিছুটা উপভোগ্য মনোরম পরিবেশ কাটিয়ে নিলাম। এরপর পরবর্তী আমার ডেস্টিনেশন চলে এলাম, এটা হ্যান্ডিক্রাফটের সংগ্রহশালা। এক্সিবিশনের মতো সব কিছু করা আছে হাতে তৈরি জিনিসগুলো, কিন্তু কোভিডের বাজারে সত্যি এখানেও দেখা গেল একটা মানুষের ছোঁয়া নেই। আর সত্যি কথা, জিনিসপত্রের দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এরপর পরবর্তী গন্তব্য চলে এলাম বানঝাত্রী ওয়াটারফলস। এই বানঝাত্রী ওয়াটারফলসের দিকে আমরা বেরিয়ে পড়েছি, তবে সব কিছুই কাছাকাছির মধ্যেই ছিল, আমাদের খুব একটা জার্নি করতে হয়নি। তবে পাহাড়ি আঁকাবাঁকা পথ, সেগুলো আমাদের যেতে হয়েছে। বানঝাত্রী ওয়াটারফলসের ভিতরটা এক আবার অদ্ভুত জায়গা, ঘন সবুজ রেন ফরেস্টের মধ্যে প্রচণ্ড গতিতে জলপ্রপাতের হুঙ্কার, চারিদিক গমগম করতে লাগলো। জলপ্রপাতের বিভৎস শব্দে চারিদিক কিন্তু গমগম করতে লাগলো, তখন সবকিছু শব্দ ক্ষীণ হয়ে গেল। অসাধারণ এইরকম ফরেস্টের সৌন্দর্য, পাহাড়ের গায়ে বিভিন্ন রকমের ফার্মগুলো দেখো, প্যারাসাইট ফার্ম, টেরিডোফাইট। আমি রবি ঠাকুরের এক কলি গান গেয়ে হারিয়ে গেলাম এই প্রকৃতির মাঝে। গহনা কুসুম কুঞ্জ মাঝ মৃদুল মধুর বংশী বাজ, বিষরে ত্রাস লোক লাজ, সজনিয়া আলো গহনা কুসুম কুঞ্জ
ফলসটার শব্দ দেখো, ওরে বাবারে। দেখতে পাচ্ছি একজন ব্যালেন্সের খেলায় রোগ থেকে হ্যাং করে সেতুটা পার হয়ে যাচ্ছে। শুধু ফলসটার শব্দটা তোমরা দেখো, কি বিভৎস ফোর্সে নামছে। শব্দ হচ্ছে, শুধু তোমরা শব্দটা খেয়াল করো। এই ফলসটা মানে মারাত্মক ফোর্স, এই যে কারেন্টটা আসছে, ওয়াটার কারেন্টটা বিভৎস লেভেলের। এরপর চলে এলাম পরবর্তী আকর্ষণ, কেবল কার। এটা হচ্ছে গ্যাংটকের রোপওয়ে। এটা নতুন আকর্ষণ। এখান থেকে, এই ওপর থেকে গ্যাংটকের বাড়িগুলোকে পাখির চোখের মতো দেখা এবং পাহাড়কে এত কাছ থেকে দেখা, এটা সত্যি আলাদা রকম পাওনা। আর এটা এনজয় করতে করতে আমরা পুরো গ্যাংটক শহরটাকে মানে একদম ফ্রেমবন্দি, একটা ছোট্ট ফ্রেমবন্দি করে নিলাম। মনে হলো যেন ড্রোন থেকে শহরটাকে দেখছি। আমার ড্রোনেতে মনে হচ্ছে যেন ক্যামেরা লাগিয়ে আমরা পুরো শহরটাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দুবারে 2 কিলোমিটার গেছিলাম, 117 টাকা করে পার হেড টিকিট। পরবর্তী ডেস্টিনেশন চলে এলাম চটেন স্তূপ। এই চটেন মোনাস্ট্রি, এটাও বেশ একটা আলাদা রকম মোনাস্ট্রিটা।
বেশ অনেকটা স্পেসিয়াস। আর এই মোনাস্ট্রিতে সবথেকে মানে বিষয়বস্তু হচ্ছে এখানে মানিচক্র, 108টা মানিচক্র মানে প্রেয়ার বেল, ওখানে বুদ্ধের বাণী লেখা আছে, ওগুলো ঘোরালে নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো ওগুলো ঘোরাতে ঘোরাতে চারিদিক মানে অন্যরকম একটা আবেশ পেয়ে যাবে, মানে সেখানে নিজেকে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গা খুঁজে পাবে, যেখানে শান্তি সব কিছুই একটা নিয়ম শৃঙ্খলা লামাদের জীবনযাপন তোমাকে উদ্বুদ্ধ করবে। এই প্রেয়ার বেলগুলো ঘোরাবার আলাদা মজা পেয়ে গেল আমার ছেলে, ও খেলার ছলে এগুলোকে ঘোরাতেই থাকলো। দেখা গেল জ্বলন্ত বাতিগুলো দেখে আলাদা মনের ভিতরে শক্তি সঞ্চয় হলো। আপাতত প্রথম দিনের গ্যাংটকের সফরটা শেষ করে আমরা আবার হোটেলে ফিরে কিছুটা ফ্রেশ হয়ে চলে এলাম সন্ধেবেলায় এমজি মার্গে। এমজি মার্গ আবার বন্ধ হওয়ার মুখে এসেই 10 মিনিটের মধ্যেই প্রায় আবার দোকানপাট বন্ধ হয়ে গেল। অবশেষে উঠলাম একটা রেস্তোরাঁয়। ব্রাউনি উইথ আইসক্রিমে কামড় দিয়ে গ্যাংটকের প্রথম দিনের সফরটা আমার তো বেশ ভালোই কেটে গেল। আর আশা করি তোমাদেরও মনে কিছুটা দাগ করতে পেরেছে আমার এই ভিডিওটা। যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার আরও নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো সফরটা এখানেই শেষ করলাম। পরবর্তী সফরে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।